স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক মতো। জি ম্যাম। ওকে। তো গত ক্লাসের লেকচার নিয়ে কারো কি কোনো কনফিউশন আছে? অপটিক্সের যে প্রথম দিকে যে টপিক গুলো আমরা পড়েছিলাম, কোনো কনফিউশন নাই? জি না ম্যাম। ওকে। আচ্ছা, ম্যাম আমি একটা আপাতত জিনিস, ধরে নিচ্ছি হচ্ছে আমরা কনফিউশন চাইছিলাম নাই। ম্যাম নেক্সট ফ্রাইডে টিউটোরিয়ালটা দিয়ে দিতে। নেক্সট ফ্রাইডে তো কার জানি সমস্যা ছিল বলছিলেন, ম্যাম এখন এটা কি আমরা ডিসেম্বরের ওই 6 যে তারিখ কে জানি আবার ডাকা টিউটোরিয়াল দেবো? গিয়েছে। আহ এখন একজনের জন্য হচ্ছে কি আমি একবার নিব, আবার আরেকজনের জন্য নিব। অ্যাকচুয়ালি শুক্রবার তো এমনিতেই জায়গা খুঁজে পাওয়া যায় যায় না আর কি। তো ম্যাম আপনাদের ফ্রাইডে ক্লাস আমাদের শিডিউল আমি এই ডিপার্টমেন্টের জন্য নিলাম যে রুম পাওয়া যাবে, কিন্তু আমি শনিবারে ট্রাই করছিলাম ইংলিশ এক্সাম কালকে নেওয়া যায়, কিন্তু আমরা কোনো রুম পাই নাই। কারণ শনিবারে আহ, এমনি রুম পাওয়া আমাদের ডিপার্টমেন্টে খুব হার্ড হয়ে যাবে। হ্যাঁ, শনিবারে তো হার্ড হয় কারণ শনিবারে অনেকেরই ক্লাস থাকে, তবে আমার জন্য হার্ড হতো না কারণ আমার তো নিজের 3টা ক্লাস ছিল। তো ওই টাইমে আমি যে কোনো একটাতে হচ্ছে নিয়ে নিতে পারতাম আধা ঘন্টার জন্য আরেকটা জিনিস, জাস্ট, একটা অথবা প্রবলেম হলো ম্যাম, টাইম হতে আমাদের পারো। টাইম থাকে কিন্তু ইলেকট্রিক্যালের টাইম থাকে না। যেমন আমাদের একটা 40 পর হ্যাঁ, পর ক্লাস। ওইটাই, যে দুইজনের হচ্ছে কি দুই ডিপার্টমেন্টে আসলে টাইম মিলে না আর কি। এই জন্য মানে অনেক চিন্তা ভাবনা করে আর কি, যে কোনো একদিন দিতে হবে কারণ আপনাদের দুই ডিপার্টমেন্টের টাইম ম্যাচ করতে হবে, প্লাস রুম পাওয়া যেতে হবে, প্লাস হচ্ছে কি আমারও থাকা লাগবে। তো এইসব বিবেচনায় আমি ভাবছি যে শুক্রবারে নিব, তবে হচ্ছে গিয়ে শুক্রবার নেক্সট উইকে নিলে আমার জন্য সুবিধা হতো। কিন্তু এখন একজন বা দুইজন এরকম হচ্ছে গিয়ে ওনারা নাই, অ্যাবসেন্ট থাকবেন আগেই বলছিলেন আমাকে। এখন যদি আমি নিয়ে নেই তো ওনাদের জন্য আবার হয় ভাইবা নিতে হবে, নাইলে এক্সাম নিতে হবে। এক্সাম তো নেওয়া সম্ভব হবে না, ভাইবা নিতে হবে। তো ওইটাও যে ঠিক মতো টাইম পাওয়া যাবে সেটারও তো কোনো গ্যারান্টি নাই, কারণ এরপরেই তো ডিসেম্বর 27 তারিখ থেকে তো পরীক্ষা শুরু, ফাইনাল তাহলে পরীক্ষা। ডিসেম্বরে দুইটা এক্সাম নিয়ে নেন ম্যাম। তো একটা দিয়ে একটা দিয়ে দিব। না, ডিসেম্বর হচ্ছে গিয়ে রিটেন একটাই নিব, আর আরেকটা হচ্ছে গিয়ে ভাইবা হবে জাস্ট, ওকে। মানে ওরাল টাইপের আর কি, এক্সামিনেশন হবে আর কি। তো দুইটাই ভাইবা আসে, মানে দুইটাই হচ্ছে রিটেন নেওয়া সম্ভব হবে না কারণ জায়গা তো খালি পাওয়া যাবে না। তো আমি হচ্ছে কি আপনাদের ইনফর্ম করে দিব কাল বা পরশুই, যে শুক্রবারে নিলে মানে ওই 6 তারিখ নেই বা হচ্ছে গিয়ে আমি আসলে ডিসেম্বরে নিতে হবে যতটুকু মনে হচ্ছে, কারণ সবারই টাইম ম্যানেজ করতে হবে। তো ডিসেম্বরে নিলে হচ্ছে কি আমি চাইবো হচ্ছে কি 6 তারিখে নেয়ার জন্য। আর নিতান্ত যদি ওই দিন আমি রুম খালি না পাই 6 তারিখ, তাইলে 20 তারিখের আগে অবশ্যই নিবো আমি। তো আপনাদের হচ্ছে কাল বা পরশু আমি একবার, কাল পরশু না, আর 2-3 দিন আমি একটু টাইম নিব, ডিপার্টমেন্টে একটু খোঁজ নিব, জাস্ট আধা ঘন্টার জন্যই তো। তো খোঁজ নিয়ে হচ্ছে কি আপনাদের জানাবো। আপনাদের শিডিউলের জন্য নিলাম যে আপনারা কোন কোন টাইমে ফ্রি আছেন, বা কোন টাইমে হচ্ছে কি নেওয়া যেতে পারে আর কি। শুক্রবার আশা করি পাবো রুম আধা হ্যাঁ, ঘন্টার জন্য, শুক্রবার তো পাওয়া নিলে যাবে। হচ্ছে কি আমরা এক্সাম নিয়ে নিব। আর আপনারা তো বলছিলাম আমি যে প্রিপারেশন নিয়ে রাখতে, তো তাও আমি আপনাদের হচ্ছে কি আগে ইনফর্ম করবো, অন্তত 4-5 দিন আগে তো ইনফর্ম করবোই, যে এই উইকে এক্সাম হবে অথবা হচ্ছে কি এই ডেটে এক্সাম হবে। আর সিলেবাস তো জানেনই আপনারা। জি ম্যাম। ম্যাম। আর জি কি কোনো কনফিউশন আছে কোনো কিছু নিয়ে? হ্যাঁ, বলেন। ওই যে আমি আমি বলছিলাম আর কি যে আমি নাম্বার 44 যেটা লাস্টে, ম্যাম আমার যে হুম, আগে হুম। থেকে একটা প্ল্যান ছিল আর কি। আমি আপনার ঢাকায় তবলিগের জন্য যাবো 1 বছর আগে থেকে, বছর একবার হয়, মানে 5 দিনের জন্য যাবো আর কি। আপনার যদি কোনো কারণে আপনি যে আগামী সপ্তাহে নিয়ে নেন তাহলে আমি প্রয়োজনে আপনি যদি কি থাকেন আমি ভাইবা এবং অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিতে পারি আর কি, আপনি যদি রাজি অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, আপনি হচ্ছে কি ডিসেম্বরের 6 তারিখের আগে তো চলে আসবেন, মানে ওই ক্লাসটা তো অ্যাটেন্ড করতে পারবেন। জি জি জি, আমি 3 তারিখ রাতে ব্যাক করবো ইনশাআল্লাহ। ওকে। আচ্ছা, তাইলে আমি দেখি এই 2-3 দিনের ভিতরে আমি একটু খোঁজ নিয়ে যদি দেখি যে রুম খালি পাওয়া যাচ্ছে না ডিসেম্বরে, তাহলে হয়তো বা নেক্সট উইকে আপনাদের যে ডেট যেটা ছিল ফিক্সড করা, ওই ডেটে নিয়ে নিব। তখন আপনাদের হচ্ছে গিয়ে রুম খুঁজতে হবে। আর আমি যদি রুম পেয়ে যাই ডিসেম্বরে, যে রুম পাওয়া যাবে এরকম, তো আমি আপনাদের কনফার্ম করে দিব আর কি। বুঝা গেছে কি কি বলছি আমি? ম্যাম আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 2 দিন রোববারের ভিতরে হচ্ছে কি আপনাদের জানাচ্ছি যে কোন দিন এক্সাম হবে আর কি। ওকে। আর লেকচার নিয়ে কারো কোনো কনফিউশন ছিল, ম্যাথ বা অন্যান্য টপিক গুলা? জি না ম্যাম। ওকে। কারো কোনো টপিক মানে কনফিউশন না থাকলে হচ্ছে কি আমরা লাস্ট পড়ছিলাম মেবি হচ্ছে গিয়ে ইন্টারফারেন্স, যেটা ছিল হচ্ছে গিয়ে দুইটা ইন্টারফারেন্স, এই যে কনস্ট্রাকটিভ, ডিস্ট্রাকটিভ।
এরপর হচ্ছে এগুলো আমরা ডেফিনেশন পড়ছিলাম, দেন হচ্ছে এগুলোর দুইটার ফিগার দেয়া ছিল, ড্র করা ছিল, এই যে ফিগার গুলা, এগুলো হচ্ছে পড়ছিলাম। আর আজকে হচ্ছে কি আমরা পড়বো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, মানে ইয়ং এর দ্বিচির পরীক্ষা। এটা হয়তো বা আপনার সবাই হচ্ছে মোটামুটি পরিচিত এটার সাথে, এই দ্বিচির পরীক্ষার সাথে। তো ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এইটা দেখছিল আমরা কি করব। ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে হচ্ছে কি আমি একটু যদি বর্ণনা করে দিই আপনাদেরকে, এই যে ফিগার যেটা দেয়া আছে এইটা থেকে আমি বর্ণনা করি। এই যে ফিগারের প্রথমে একটা অংশ দেখেন হচ্ছে গিয়ে এই যে একটা অংশ, এটা আসলে হচ্ছে গিয়ে লাইট সোর্স, মানে হচ্ছে গিয়ে আলোর উৎস। আমরা ইয়ং এর ডবল স্লিট এক্সপেরিমেন্ট করবো হচ্ছে গিয়ে দুইটা চিট বা দুইটা ছিদ্র দিয়ে, দুইটা ছিদ্র হচ্ছে গিয়ে আমরা লাইট পাস করাবো। তারপর হচ্ছে গিয়ে আমরা একটা স্ক্রিন রেখে দিব। ওই স্ক্রিনে দেখবো লাইট আমরা পাস করালাম দুইটা ছিদ্রর মাধ্যমে, ওই স্ক্রিনের লাইটটা হচ্ছে কিভাবে রিফ্লেক্টেড হচ্ছে, বা ওই স্ক্রিনের লাইটটা কিভাবে হচ্ছে কি আমরা দেখতে পারবো এজ এ অডিয়েন্স আর কি। তো আমরা দেখবো যে যখন আমাদের লাইটটা এই যে দুইটা S1 S2, এই দুইটা যখন হচ্ছে কি সে ছিদ্রকে হচ্ছে কি অতিক্রম করে এই লাইট স্ক্রিনে এসে পড়বে, তখন আমরা দেখবো যে এরকম একটা ব্রাইট ফ্রিঞ্জ, একটা হচ্ছে কি এরকম ডার্ক ফ্রিঞ্জ, দুইটাই হবে না, আরো বেশি হবে। এই যেগুলো সলিড লাইন, এখানে যেগুলো সলিড লাইন দেখা যাচ্ছে, এই যে যেগুলো সলিড লাইন দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে কি ব্রাইট ফ্রিঞ্জ, আর ওগুলো হচ্ছে কি এরকম ড্যাশ লাইন, ওগুলো হচ্ছে কি ডার্ক ফ্রিঞ্জ। তো এরকম আমরা অনেকগুলো ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক ফ্রিঞ্জ দেখতে পারবো। এখন এই ব্রাইট ফ্রিঞ্জ বা এই ডার্ক ফ্রিঞ্জ আসলে কি? তো আমরা যখন হচ্ছে কি ইন্টারফারেন্সের দুইটা আমরা যখন প্রকারভেদ করছিলাম, কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ, কনস্ট্রাকটিভে ছিল হচ্ছে কি আমাদের ব্রাইট লাইট আমরা দেখতে পারবো বা উজ্জ্বল বিন্দু আমরা দেখতে পারবো। আর ডিস্ট্রাকটিভে ছিল আমরা দেখতেই পারবো না, তার মানে আমরা ধরে নিবো হচ্ছে কি ওইটা ডার্ক ফ্রিঞ্জ বা ডার্ক লাইট। মানে হচ্ছে কি যে যে জায়গায় হচ্ছে কি আমরা আলো দেখতে পারবো সেগুলো হবে ব্রাইট ফ্রিঞ্জ, আর যেসব জায়গায় আমরা আলো দেখতে পারবো না, মানে অন্ধকার থাকবে, ওগুলো হবে হচ্ছে গিয়ে ডার্ক ফ্রিঞ্জ। আমরা চাইলে আসলে এই ব্রাইট ফ্রিঞ্জ অথবা হচ্ছে গিয়ে ডার্ক ফ্রিঞ্জ কোনগুলা বা কোন পয়েন্টে গিয়ে তৈরি হবে, কোন বিন্দুতে গিয়ে তৈরি হবে, চাইলে হচ্ছে কি আমরা এগুলা বের করতে পারবো। অথবা আরো কিছু জিনিস আছে এখানে, যেমন এখানে দেখেন হচ্ছে গিয়ে পরে একটা ইকুয়েশন দেয়া আছে, ওই ইকুয়েশনটা আমি একটু পরে ডিসক্রাইব করবো। এই যে xn অর বিটা ইকুয়াল টু ডি ল্যাম ডিভাইড বাই 2d, এখানে ডি যেটা আছে, এখানে এই ডিটা হবে হচ্ছে গিয়ে স্ক্রিন থেকে, এই যে আমাদের স্লিট যে আছে বা আমাদের হচ্ছে গিয়ে যে ছিদ্রগুলো আছে, ছিদ্রগুলোকে আমরা কিন্তু ইংলিশে স্লিট বলবো। তো এই ছিদ্র থেকে অথবা হচ্ছে গিয়ে এই যে একটা ছিদ্রের অবস্থা থেকে আমাদের স্ক্রিনের যে একটা ডিস্টেন্স, এটা হবে হচ্ছে গিয়ে আমাদের ক্যাপিটাল ডি। আর এই যে দুইটা ছিদ্রের মধ্যবর্তী দূরত্ব, এটা হবে হচ্ছে গিয়ে স্মল ডি। আর ল্যামডা তো হবে ওয়েভলেংথ, যে লাইটটা আমরা দেবো সেটার ওয়েভলেংথ হবে। আর এই বিটাটা হবে হচ্ছে গিয়ে আমরা যে ফ্রিঞ্জ নিব, এই ফ্রিঞ্জ দুইটার ডিস্টেন্স হবে হচ্ছে কি বিটা। হয় দুইটা আমরা ডার্ক ফ্রিঞ্জ নিব, অথবা দুইটা ব্রাইট ফ্রিঞ্জ নিব, অথবা একটা ডার্ক ফ্রিঞ্জ একটা ব্রাইট ফ্রিঞ্জ, মানে এই এতটুকু ডিস্টেন্সটা হবে হচ্ছে কি আমাদের বিটা অর এক্সএন, যে কোনো একটা দিয়ে হচ্ছে কি আমরা ডিনোট করব। তো ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা কি কি বের করতে পারি আসলে? ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখতে পারি যে আমরা যে লাইট সোর্সটা হচ্ছে গিয়ে আমরা দুইটা স্লিট বা দুইটা ছিদ্রের ভিতর দিয়ে হচ্ছে গিয়ে ট্রাভেল করালাম, করানোর পরে একটা স্ক্রিনে গিয়ে সেটা হচ্ছে গিয়ে পতিত হলো বা ইন্টারফারেন্স হলো এখানে, হওয়ার পরে হচ্ছে কি ব্রাইট ফ্রিঞ্জ বা ডার্ক ফ্রিঞ্জ এরকম পয়েন্ট ক্রিয়েট হলো। ওই ফ্রিঞ্জ গুলোর দূরত্ব কতটুকু হবে, বা হচ্ছে কি কয়টা ফ্রিঞ্জ এখানে ক্রিয়েট হবে, এইসব কিছু হচ্ছে কি আমরা এখান থেকে বের করতে পারবো। তো জিনিসটা কি বোঝা গেছে কি কি আমরা বের করব? জি ম্যাম। ওকে। তো এই ফ্রিঞ্জ যেটা আছে, ডার্ক ফ্রিঞ্জ অর ব্রাইট ফ্রিঞ্জ যেটাই হোক, তো এক্সামে কিন্তু এখান থেকে কি কি টাইপের কোয়েশ্চেন আসতে পারে আমি বলে দিই। এক্সামে এই ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে কোয়েশ্চেন আসতে পারে, এই যে ইকুয়েশন যেটা আমি মাত্র লিখলাম সেই ইকুয়েশনটা আসতে পারে, লেখা আসতে পারে হয়তোবা, রাইট ডাউন দা fringe distance equation for a bright fringe and a dark fringe, or write the fringe distance equation for two consecutive dark fringe or bright fringe. consecutive মানে হচ্ছে কি ধারাবাহিক, পরপর দুইটা, ধারাবাহিক আর কি। তো consecutive যদি আসে তার মানে হচ্ছে কি দুইটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব আসতে পারে, অথবা দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব আসতে পারে। আর এই ইকুয়েশনটা ইউজ করে কিন্তু আমরা ম্যাথ করব একটু পরেই। আর এখানে এই ইকুয়েশনে একটা টার্ম, এই যে ডি ল্যামডা, উপরে যে টার্মটা আছে ডি ল্যামডা,
এই ডি ল্যামডার এখানে হচ্ছে কি চাইলে আমরা ডি এন ল্যামডা অথবা ডি এম ল্যামডা লিখতে পারি, যেটাই আমাদের সুবিধা আর কি। এই এম অথবা এন দিয়ে আমরা বোঝাচ্ছি যে কততম বিন্দুতে গিয়ে আমরা এই ব্রাইট ফ্রিঞ্জ পাবো অথবা আমরা এই ডার্ক ফ্রিঞ্জ পাবো। জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি? আর এই টু ডি, টু ডি হচ্ছে কি আমাদের এই দুইটা স্লিটের মধ্যবর্তী ডিস্টেন্স, এটা কিন্তু টু ডি থাকবে, স্মল ডি হবে না কিন্তু। তো ইকুয়েশনটা কি বোঝা গেছে? জি ম্যাম। জি জি ম্যাম। ওকে। আচ্ছা, এরপরে ম্যাথ দেয়া আছে এখানে একটা। তো ম্যাথের আগে হচ্ছে কি আমি একটা জিনিস বলে দেই। এই যে হচ্ছে কি আমাদের কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এটার কিন্তু শর্ত আছে যে কখন হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে আর কখন হচ্ছে কি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তো এই শর্তগুলো হচ্ছে কি আমি একটু পরে যে আমাদের ক্লাসটা হবে ওই ক্লাসে হচ্ছে কি আমি এটা একটা লিংক দিয়ে দিব ক্লাসের আগেই আর কি, কোন একটা ওয়েবসাইটের লিংক, ওইখান থেকে হচ্ছে কি আপনারা দেখতে পারবেন যে শর্তগুলা কি কি ছিল বা কি কি হবে। আমি এখানে জাস্ট হচ্ছে কি টপিকটা বলে দিচ্ছি আর কি, যে শর্তগুলা কি কি আমি এখানে আলাদা করে ইনক্লুড ইনক্লুড করি নাই আর কি। তো ওই টপিকের ভিতরে হচ্ছে কি আমি দিয়ে দিব আপনাদের যে কোনটা ছিল ডার্ক ফ্রিঞ্জ আর কোনটা হবে হচ্ছে গিয়ে ব্রাইট ফ্রিঞ্জ, এটা শর্ত আর কি কি। তো একটু আগে যে আমরা ইকুয়েশনটা দেখলাম, এই যেটা লাস্ট ইকুয়েশন, যেটা ম্যাথ এর ইকুয়েশনের আগে, এই যেটা ম্যাম, এই এই চিত্র কি আর আসার সম্ভাবনা আছে? ইয়াংস চিত্র ডাবল। হচ্ছে গিয়ে না, চিত্র আসার সম্ভাবনা নাই, কারণ চিত্র হচ্ছে কি এক্সামে তো আসবে না। এইটার আরেকটা চিত্র আছে যেটা হচ্ছে ইন্টেন্সিটি কার্ভ, ওইটা আসতে পারে, ওইটা আমরা একটু পরেই পড়বো। আর এই চিত্রটা আসবে না এত বেশি, মানে আমাদের তো হচ্ছে কি ইয়ে তো আসে না, প্রুফ তো আসে না, তো চিত্র না আসার সম্ভাবনাই আছে। তাও হচ্ছে গিয়ে একবার প্র্যাকটিস করে ফেলবেন, কারণ অনেক সময় হচ্ছে গিয়ে চিত্র সহ দিয়ে দিতে পারে, হয়তোবা এইটা দিতে পারে চিত্র আঁকার জন্য, অথবা হচ্ছে গিয়ে দিতে পারে হচ্ছে গিয়ে ইন্টেন্সিটির কার্ভ। তো এই দুইটা চিত্রতে আপনারা আলাদা করতে পারবেন যে কোনটা ইন্টেন্সিটির আর কোনটা হচ্ছে কি নর্মাল এক্সপেরিমেন্টের চিত্র ছিল। তো একটু প্র্যাকটিস করে নেবেন আঁকাগুলা, কারণ অনেক সময় হচ্ছে কি আপনারা প্যাচ লাগাই ফেলেন কোনটা কোন ধরনের চিত্র ছিল। তো এখানে এই যেটা ইকুয়েশন, এই ইকুয়েশন আমি মাত্র বলছিলাম যেখানে আমরা চাইলে উপরের যে অংশ, এই উপরের অংশে আমরা ডি এন ল্যামডা অথবা ডি এম ল্যামডা লিখতে পারি, এবং এখানে এন অথবা এম যেটা দিয়ে যেটাই আমরা লিখি না কেন এটা হবে হচ্ছে গিয়ে নাম্বার 0 1 2 3 4, অথবা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, ফ্র্যাকশন হবে না জাস্ট। আর এটা দিয়ে আমরা বুঝে হচ্ছে গিয়ে ফ্রিঞ্জের সংখ্যা আর কি, হতে পারে ডার্ক ফ্রিঞ্জ হতে পারে ব্রাইট ফ্রিঞ্জ। এখন হচ্ছে কি এই ইকুয়েশনটা দিয়েই হচ্ছে কি আসলে আমরা বুঝতে পারবো যে আমাদের ফ্রিঞ্জটা আসলে ডার্ক ফ্রিঞ্জ না ব্রাইট ফ্রিঞ্জ। তো এখানে যে ইকুয়েশনটা দেয়া আছে এইটা অ্যাকচুয়ালি ব্রাইট ফ্রিঞ্জের হচ্ছে গিয়ে কন্ডিশন, এটা আসলে হচ্ছে কি ব্রাইট ফ্রিঞ্জের কন্ডিশন। আর যদি ডার্ক ফ্রিঞ্জ ব্রাইট ফ্রিঞ্জ হবে হচ্ছে যদি আমরা এখানে এন ইনক্লুড করি, এই যে ইকুয়েশনটা হবে ডি এন ল্যামডা বাই 2d, এইটা হবে হচ্ছে আমাদের ফ্রিঞ্জের কন্ডিশন। আর যদি আমরা ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন হচ্ছে গিয়ে আমরা অ্যাড করতে চাই বা ডার্ক ফ্রিঞ্জের কন্ডিশন লিখতে চাই, তাহলে এই এন এর জায়গা হবে হচ্ছে গিয়ে 2n+1। জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি? ব্রাইট ফ্রিঞ্জ হবে হচ্ছে যদি গিয়ে এন এইটা, বিটার যেটা দেয়া আছে, হ্যাঁ, ডি এন ল্যামডা বাই 2d। আর ডার্ক ফ্রিঞ্জে জাস্ট এন এর জায়গা হবে 2n+1, ডি ল্যামডা ঠিকই থাকবে আর নিচে 2d ঠিকই থাকবে। বোঝা গেছে ইকুয়েশন গুলা কি হতে পারে? আমি একটু পরে দিয়ে দিচ্ছি অবশ্য। জি ম্যাম। জি। ওকে। আর এইটার আরেকটা ইকুয়েশন আছে, ওই ইকুয়েশনটা হচ্ছে কি আমরা একটু পরে একটা ম্যাথ করব, ম্যাথ করলে হচ্ছে কি আমরা পাবো, আমরা যে একটু আগে পড়লাম যে ডার্ক ফ্রিঞ্জ ব্রাইট ফ্রিঞ্জ, তো এই ডার্ক ফ্রিঞ্জ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে কিন্তু একটা সর্বোচ্চ হবে একটা সর্বনিম্ন হবে, মানে যে জায়গায় হচ্ছে গিয়ে আমরা সব থেকে বেশি আলো দেখতে পারবো সেটা হবে হচ্ছে গিয়ে আমাদের সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এটার আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে কি ম্যাক্সিমা। আর যে জায়গায় হচ্ছে কি আমরা আলো দেখতেই পারবো না, একেবারে অন্ধকার থাকবে, এরকম একটা পয়েন্ট হবে হচ্ছে কি সেন্ট্রাল ডার্ক ফ্রিঞ্জ, যেটার অন্য নাম হবে হচ্ছে কি মিনিমা। তো এগুলারও কন্ডিশন আছে, একটু পরে আমরা মেথে হচ্ছে কন্ডিশন গুলো দেখবো। তারপর তো আমরা এই ম্যাথটা দেখে ফেলি। তো এখানে একটা ম্যাথ দেওয়া আছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট নিয়ে। ইন ইয়াং
ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, দ্য সেপারেশন অফ স্লিট, মানে দুইটা স্লিটের ডিস্টেন্স আর কি হবে কত, দুইটা স্লিটের ডিস্টেন্স দেয়া আছে এখানে 1.8 মিলিমিটার, অ্যান্ড ফ্রিঞ্জ স্পেসিং ইজ 0.6 মিলিমিটার, মানে বিটার ভ্যালু দেয়া আছে, এটা ফ্রিঞ্জ স্পেসিং মানে হচ্ছে বিটা, এট এ ডিস্টেন্স অফ 200 সেন্টিমিটার ফ্রম দ্য স্লিট, মানে হচ্ছে কি স্লিট থেকে ফ্রিঞ্জের ডিস্টেন্স দেয়া আছে হচ্ছে কি 200 সেন্টিমিটার, মানে এটা হবে হচ্ছে আমাদের ক্যাপিটাল টি। আর আমাদের কি বের করতে হবে, ক্যালকুলেট দ্য ওয়েভ লেংথ অফ লাইট, মানে আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে হচ্ছে কি ল্যামডা। আর এখানে খেয়াল করে দেখেন আমাদের কিন্তু বলে নাই কততম ফ্রিঞ্জ, এই জন্য হচ্ছে কি আমরা এখানে এন এর ভ্যালু হচ্ছে কি 1 ধরে নিব, ধরে হচ্ছে কি আমরা এই ইকুয়েশনের সাহায্যে হচ্ছে কি ম্যাথটা করব। বোঝা গেছে জিনিসটা কি বলছে, যে এই ইকুয়েশনে কেন এন নাই, এটা আপনাদের হয়তো কোনো অনেক সময় কনফিউশন থাকতে পারে আপনাদের, যে এখানে আমরা কেন এন নিলাম না। এন আমরা এই কারণে নিলাম না, কারণ এখানে আমাদের উল্লেখ করে দেয় নাই তারা এন এর কত ভ্যালু হবে। যদি এরকম কোনো ভ্যালু আমাদের না দেয় তাহলে হচ্ছে আমরা ধরে নিব এটার ভ্যালু হবে হচ্ছে 1। আর আমরা এর আগে অবভিয়াসলি এই মিলিমিটার, সেন্টিমিটার এগুলোকে হচ্ছে কি মিটারে কনভার্ট করে নিব, করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে ম্যাথ করব। তো ম্যাথটা কি বোঝা গেছে? আমাদের সবকিছুরই ভ্যালু দেওয়া ছিল, জাস্ট হচ্ছে কি আমরা এখানে এই কোশ্চেনে বসালাম, বসানোর পর হচ্ছে কি আমরা ল্যামডার মান বের করলাম। জি ম্যাম। ওকে, তো এই ম্যাথ গুলো হচ্ছে কি প্র্যাকটিস করবেন, কারণ এক্সাম হচ্ছে কি এগুলো আসার সম্ভাবনা আছে। এখানে ল্যামডা আসছে বের করা, হয়তো বা এক্সামে ক্যাপিটাল ডি আসতে পারে, অথবা স্মল 2D আসতে পারে, অথবা আসতে পারে বিটা, যে কোনো একটা আসতে পারে, একটু পেঁচায় দিতে পারে তারা ম্যাথ। আর এগুলোর আরো কিছু ম্যাথ আছে, ওইটা হচ্ছে কি আমরা পরে যখন হচ্ছে কি আমাদের পুরো লেকচার শেষ হয়ে যাবে সবগুলা, তখন আমি গতবার যেরকম ম্যাথ আলাদা পিডিএফ দিয়েছিলাম, তো এবার হচ্ছে কি ম্যাথের আলাদা পিডিএফ দিব, এবং ওগুলা সলভের জন্য হচ্ছে কি আলাদা একটা ক্লাস দিব আর কি, ম্যাথ গুলার জন্য আরো কিছু এড করা হবে আর কি। ওকে, তো এই কার্ভটারই কথা বলছিলাম, ইন্টেন্সিটি কার্ভ, যেটা হচ্ছে গিয়ে এক্সামের মাঝে মধ্যেই আসে। এখানে দেখেন হচ্ছে গিয়ে এই কার্ভটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এক্সামে কিন্তু 2 মার্কসের জন্য এটা প্রত্যেকবারই আসে বলা যায়, একবার না আসলে আরেকবার আসেই। তো এটা হচ্ছে কি একটু প্র্যাকটিস করা লাগবে। তো এইটাতে দেখেন হচ্ছে কি আমরা কি করলাম, আমরা হচ্ছে কি যে স্লিটের যে ডিস্টেন্স, আমরা হচ্ছে কি এখান থেকে আমাদের গ্রাফটা ড্রয়িং শুরু করলাম, এই যে দুইটা স্লিটের ডিস্টেন্স, যেটাকে আমরা এখানে ডি দিয়ে দিছি। চাইলে আমরা আমরা চাইলে হচ্ছে কি এখানে 2 ডিও দিতে পারি, যেটা আমাদের সুবিধা, জাস্ট দেয়ার জন্য দেয়া আর কি। এরপরে আমরা কি করলাম, আমাদের গ্রাফটাকে হচ্ছে গিয়ে এই যে পয়েন্টটা, মানে মিড পয়েন্ট হচ্ছে গিয়ে আমরা গ্রাফটা হচ্ছে গিয়ে ড্র করলাম, দেন হচ্ছে গিয়ে এখানে আমরা দুইটা অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ড্র করলাম। তো দুইটা অ্যাঙ্গেল আমরা কিভাবে ড্র করলাম, এর আগে হচ্ছে গিয়ে আমরা দেখে নিই আমরা নিচের অংশটা কিভাবে করছি। তো নিচের অংশটা দেখেন, যেটা হচ্ছে গিয়ে আমরা এখানে সেন্ট্রাল যে দাগটা হচ্ছে গিয়ে দিলাম মাত্র, এই সেন্ট্রাল হচ্ছে গিয়ে পয়েন্ট থেকে আমরা, সেন্ট্রাল পয়েন্টটাকে হচ্ছে কি আমরা মেইন ধরলাম আর কি, মানে ম্যাক্সিমাম পয়েন্ট ধরলাম, তারপরে বাকিগুলো এরকম, এই যে গ্রাফের বাকিগুলো হচ্ছে গিয়ে কমে যাচ্ছে আস্তে আস্তে হচ্ছে গিয়ে এগুলোর অ্যামপ্লিটিউড, মানে এইটা হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পয়েন্ট বা মিনিমাম, মিনিমা বলতে পারি, সরি ম্যাক্সিমাম আমরা বলতে পারি এটাকে, কারণ এটাতে হচ্ছে সব থেকে বেশি ব্রাইট লাইট হচ্ছে দেখা যাবে, এই জন্য এটা হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমা। আর আস্তে আস্তে এই যেগুলার সবগুলার হচ্ছে গিয়ে আমাদের অ্যামপ্লিটিউড কমে যাচ্ছে, তো এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে বলে একবারে শেষের পয়েন্টটা দেখা যাচ্ছে না এখানে, তো আমরা আর শো করবো না আর কি, এইটা হবে আমাদের মিনিমা। তো আমাদের এই গ্রাফের মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা দেখাবো যে আমাদের গ্রাফটা হচ্ছে গিয়ে সময়ের সাথে সাথে হচ্ছে গিয়ে এই যে তার সেন্ট্রাল পয়েন্ট থেকে পরবর্তী যে পয়েন্ট গুলো আছে ওগুলার হচ্ছে গিয়ে অ্যামপ্লিটিউড দুই সাইডেই কমে যাচ্ছে, মানে সময়ের সাথে সাথে হচ্ছে গিয়ে লাইটের যে ইন্টেন্সিটি সেটা হচ্ছে গিয়ে কমে যাচ্ছে। এইটাই জাস্ট আমরা গ্রাফে হিসাবে এখানে ড্র করব। আর এই যে অ্যাঙ্গেল যেটা আমরা করলাম, প্রথমে হচ্ছে কি আমরা ফার্স্ট ম্যাক্সিমা যেটা আছে ওইটার অ্যাঙ্গেল হবে হচ্ছে আমাদের কত, θ1, দেন সেকেন্ড ম্যাক্সিমাম অ্যাঙ্গেল হবে হচ্ছে কি θ2, আর ওগুলা ডিস্টেন্স কত হবে, ফার্স্ট এরটার হবে y1, সেকেন্ডটার হবে হচ্ছে কি y2। জাস্ট এগুলা ড্র করলেই হবে আর কি, এক্সামে এগুলার ডেসক্রিপশন আসে না। তো গ্রাফটা কি বোঝা গেছে কিভাবে আমরা ড্র করব? জি ম্যাম, এটা কি প্রশ্ন কি ম্যাম ইন্টেন্সিটি কার্ভ দেওয়া থাকবে নাকি? হুম হুম, আসতে পারে এরকম, রাইট ডাউন দ্য ইন্টেন্সিটি কার্ভ অফ ইন্টারফারেন্স, অর রাইট ডাউন দ্য ইন্টেন্সিটি কার্ভ, বলবে না কিসের, তবে আমরা যেহেতু এখানে হচ্ছে গিয়ে ইন্টেন্সিটি আগে আমরা টপিক পড়ে আসছি, কিন্তু এখানে কোনো গ্রাফ ছিল না, তার মানে আমাদের ইন্টারফারেন্সের মানে এই গ্রাফটাই হচ্ছে কি ড্র করতে বলছে।
আইদার ইন্টারফারেন্স উল্লেখ করে দিবে, নাইলে জাস্ট ইন্টেন্সিটি বলে দিবে আর কি। ওকে, তো কারো কোনো কনফিউশন আছে এই গ্রাফটা নিয়ে? জি না ম্যাম। ওকে, তাইলে হচ্ছে কি আমরা হ্যাঁ পরবর্তী টপিকে যাওয়ার আগে এখানে আরেকটা ম্যাথ ছিল, তবে ম্যাথটা হচ্ছে কি মনে হয় এই লেকচার শিটে নাই। তো আমি পরবর্তী লেকচার শিটে দিয়ে দিব আপনাদের ম্যাথটা। তো আমি যেটা বলছিলাম যে ওই ম্যাথে ম্যাক্সিমা আর মিনিমা এই দুইটার কন্ডিশন হচ্ছে কি দেয়া ছিল। তো যেহেতু এখানে দেয়া নাই ওই ম্যাথটা, তো আমি জাস্ট বলে দেই। এইটারও হচ্ছে কি আমি একটু পরে এটার কোনো ওয়েবসাইট থেকে হচ্ছে কি যেটা থেকে আপনারা ভালো বুঝতে পারবেন, মানে অনেক ডিটেলস আর কি। যদিও এত ডিটেলস আপনাদের জানার দরকার নাই, জাস্ট দুটার ইকুয়েশন জানলেই হবে, কারণ এক্সামে হচ্ছে কি আইদার ইকুয়েশন লেখা আসতে পারে, না হয় ম্যাক্সিমাম মিনিমাম বের করে আসতে পারে, যে কোনো একটা আর কি। তো আমাদের ম্যাক্সিমা যেটা, যেখানে হচ্ছে কি আমরা সব থেকে বেশি ব্রাইট লাইট দেখি, এইটার কন্ডিশন হচ্ছে গিয়ে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এরকম হবে আর কি আসলে এইটার ইকুয়েশন। ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, এটা হবে হচ্ছে আমাদের ম্যাক্সিমা জন্য। আর মিনিমার জন্য হবে হচ্ছে কি ডি সাইন থিটা ইকুয়াল টু এন এর জায়গায় হবে জাস্ট 2n প্লাস 1 ল্যামডা। এটা আর কি জাস্ট, মানে এখানে আপনারা দেখেই বুঝতে পারবেন যে জোড় সংখ্যা হলে আইদার এর মান 2 4 6 এরকম যদি আসে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের এটা ম্যাক্সিমা হয়। আর এন এর মান যখন হচ্ছে গিয়ে 1 3 5 এরকম মানে বিজোড় ভ্যালু যখন আসে, তখন সেটা হয় আর কি মিনিমা। তো আপনাদের এরকম আর ক্যালকুলেট করা লাগবে না, এক্সামে আসবে হয়তো বা এরকম আহ একটা হচ্ছে গিয়ে আপনাদের ওয়েভলেংথ দিয়ে দিবে, ল্যামডা দিয়ে দিবে। একটা হচ্ছে গিয়ে ফ্রিঞ্জ মানে দুইটা স্লিটের ডিস্টেন্স, যেটাকে আমরা ডি বলি, স্মল ডি, ওইটা দিয়ে দিবে। একটা অ্যাঙ্গেল দিয়ে দিবে থিটা, এবং আপনাদেরকে বলবে হচ্ছে গিয়ে যে কততম ম্যাক্সিমা এখানে হচ্ছে গিয়ে আমরা পাবো, অথবা কততম মিনিমা এখানে পাবো। তার মানে আপনাদের এখানে আসলে এন এর ভ্যালু বের করতে হবে, অথবা আপনাদের বলে দিবে যেখানে আমরা থার্ড ম্যাক্সিমা নিয়ে আমরা কাজ করব, ল্যামডার মান কত হবে সেটা বের করতে হবে। তো যে কোনো একটা বের করে আসতে পারে এক্সামে। তো এটার যখন আমরা ম্যাথ পড়বো, আমি বলছি মাত্র যে ম্যাথের জন্য আমি আলাদা একটা পিডিএফ দিব আপনাদেরকে। তো ম্যাথ যখন আমি পড়াবো, তখন হচ্ছে গিয়ে ওই ম্যাথ গুলো সবগুলো একসাথে থাকবে এইটার, এবং আমি ওইটার থিওরি যতটুকু আপনাদের হচ্ছে কি এক্সামে আসবে, বা যতটুকু ইকুয়েশন আসবে, ওইটা হচ্ছে গিয়ে ওই ম্যাথ পিডিএফ হচ্ছে গিয়ে ইনক্লুড করে দিব। তো আপনারা হচ্ছে কি চাইলে এখনই দেখে ফেলতে পারেন কোনো জায়গা থেকে, দেখে প্র্যাকটিস করতে পারেন ম্যাথ। অথবা আমি যখন দিব, মোটামুটি 1 সপ্তাহ পরেই দিয়ে দিব আমি এটার পিডিএফ, ম্যাথের পিডিএফ, তখন হচ্ছে কি ওখান থেকে প্র্যাকটিস করতে পারেন। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে হচ্ছে বলবেন, আমি হচ্ছে গিয়ে ওগুলা ক্লাসে সলভ করে দিব, নাইলে হচ্ছে গিয়ে আমাকে পার্সোনালি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর কি। তো বুঝা গেছে জিনিসগুলা কি বলছি আমি? জি ম্যাম, জি। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে আমাদের পরবর্তী যে টপিক, সেটা হবে হচ্ছে কি ডিফ্রাকশন, যেটাকে বাংলায় বলে হচ্ছে কি বিচ্ছুরণ। আপনারা হয়তো বা এটার নাম শুনছেন আগে। তো এই ডিফ্রাকশনের হচ্ছে কি এখানে ডেফিনেশন বা সবকিছু মোটামুটি দেয়া আছে এই লেকচার শিটে। তো ডিফ্রাকশন জিনিসটা আসলে কি? ডিফ্রাকশন হবে হচ্ছে গিয়ে আমরা যখন আমি যদি একটা এক্সাম্পল আগে দেই, আমরা ধরেন হচ্ছে গিয়ে একটা গাছ আছে, ধরলাম একটা 10 মিটার অনেক বড় যাচ্ছে আসলে, 5 মিটার, ধরলাম একটা 5 মিটার উঁচু হচ্ছে গিয়ে একটা গাছ আছে। তো আপনারা একজন হচ্ছে কি করলেন, টর্চ হচ্ছে কি দিলেন ওই গাছটার এখানে আর কি। তো গাছটা যে হচ্ছে কি ডিস্টেন্সে আছে, বা যে হচ্ছে হাইটে আছে, আপনার যদি টর্চ দিয়ে হচ্ছে গিয়ে লাইটটাকে পাস করাতে চান, সে কিন্তু হচ্ছে গিয়ে গাছটার যে হাইট সেটাকে হচ্ছে সে অতিক্রম করতে পারবে না। সে কি করবে, সে হচ্ছে গিয়ে গাছটার যে অন্য সাইডে সে যেতে পারবে না সরাসরি। সরাসরি না গিয়ে কি হবে, গাছের পাশে হচ্ছে কি একটা আমরা ছায়া বা হচ্ছে কি একটা আমরা শেডও দেখতে পারবো আর কি, যেটা আমরা আহ গরমের দিনে বলতে পারেন, বা হচ্ছে কি রোদের দিনে বলতে পারেন। অনেক সময় হচ্ছে বিকালের দিকে বা সকালের দিকে, যে কোনো একদিকে আমরা হচ্ছে কি আমরা আমাদের পাশে একটা ছায়া দেখতে পাই আর কি, মানে আমাদের থেকে কম হাইট এরকম আর কি টাইপের। তো এখানেও যে ইনসিডেন্টটা হয় সেটা আসলে ডিফ্রাকশন, মানে আলোর এখানে বিচ্ছুরণ হয়। ডিফ্রাকশন জিনিসটা কি? ডিফ্রাকশন হয় আর আসলে কোন একটা ওয়েভ যখন কোনো একটা অবস্টেকল মানে কোন একটা বাধার সম্মুখীন হয়, এবং বাধার সম্মুখীন হয়ে যখন সে তার স্বাভাবিক গতি হচ্ছে কি সে আহ অতিক্রম করতে পারে না, বা
স্বাভাবিক গতিতে চলতে পারে না। তখন হচ্ছে গিয়ে সে কি করে, তখন হচ্ছে গিয়ে সে তার ওয়েবটা তার কর্নারের দিকে হচ্ছে গিয়ে তার গতিটাকে হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করে, এবং এই গতিটাই তার হচ্ছে গিয়ে নিজের একটা মুভমেন্ট বা নিজের হচ্ছে গিয়ে একটা অবস্থান হিসেবে প্রকাশ পায়, একটা শেডো বা হচ্ছে গিয়ে একটা জিওমেট্রিক্যাল শেডো হিসাবে আর কি। তো এটা আসলে একটু কঠিন ডেফিনেশন হয়ে গেছে, এটা আমি দিলাম আর কি। তো এখানে একটু সহজভাবে দেয়া আছে আমাদের লেকচার শিটে, এই যে দেয়া আছে ডিফ্রাকশন। এই যে প্রথমে দেয়া আছে refers to various phenomena that occur when a wave encounters an obstacle or an open. আরেকটা দেয়া আছে হচ্ছে গিয়ে diffraction can also be defined as the bending of waves around the corners of an obstacle or through aperture into the region of geometrical shadow of the aperture or obstacle. তো এইটাকে আমি একটু জাস্ট বাংলা ট্রান্সলেট করে দিই, যে ডিফ্রাকশন হচ্ছে কি এমন একটা ঘটনাকে হচ্ছে কি ইঙ্গিত করা হচ্ছে যেটা কোনো একটা ওয়েভ, যেটা দেয়া আছে আর কি, ওয়েভ বা তরঙ্গ, তরঙ্গর হচ্ছে কি বাঁকা হয়ে যাওয়ার হচ্ছে কি প্রবণতাকে ডেসক্রাইব করে যখন কোনো একটা ওয়েভ কোনো একটা অবস্টেকল বা বাধার সম্মুখীন হয়। এইটা অনেকটা আসলে আমি যদি বলি, এটা অনেকটা আসলে হচ্ছে কি রিফ্রাকশনের মতো। আমরা হচ্ছে কি রিফ্রাকশন দেখছি হচ্ছে গিয়ে পানির ক্ষেত্রে দেখি আমরা ম্যাক্সিমাম টাইম, আমরা যখন এক্সাম্পল হিসাবে দেই যে আলোর বেঁকে যাওয়া, এখানেও কিন্তু আলোর বেঁকে যাওয়া, তবে রিফ্রাকশনে কিন্তু কোনো জ্যামিতিক শেডো তৈরি হয় না বা ছায়া অঞ্চল তৈরি হয় না, কিন্তু ডিফ্রাকশনে হচ্ছে একটা ছায়া অঞ্চল তৈরি হয়। জিনিসটা কি বোঝা গেছে আমি কি বলছি? লাস্টের অংশটা প্রথমের দিকে একটু জটিলই ছিল বলা যায়। এটা কি ডিফাইনটা পড়তে হবে ম্যাম, না? ডিফ্রাকশনের ডিফাইন, হ্যাঁ 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 ডেফিনেশন। এই যে ডেফিনেশন, এখানে দুইটা ডেফিনেশন দেওয়া আছে, যে কোনো একটা পড়া নিবেন আর কি আপনারা। তো বুঝা কি গেছে ডেফিনেশনটা কি বলছি আমি? যে জি ওয়েভ জি। যখন হচ্ছে গিয়ে একটা পজিশন থেকে একটা পজিশনে মুভ করতে যায়, কিন্তু সে যখন কোনো একটা অবস্টেকল বা কোনো একটা বাধার সম্মুখীন হওয়ার কারণে সে হচ্ছে গিয়ে একটু বেঁকে যায়, এবং বেঁকে গিয়ে সে একটা যে জিওমেট্রিক্যাল শেডো বা জ্যামিতিক ছায়া অঞ্চল তৈরি করে ওই অবস্টেকুলটার আর কি, ছায়া অঞ্চল তৈরি করে অবস্টেকুলের কারণে। আর এই পুরো ইনসিডেন্টটার নাম হবে হচ্ছে গিয়ে ডিফ্রাকশন। তো নিচে হচ্ছে গিয়ে একটা ফিগার দেয়া আছে এরকম, এই যে দেখেন শার্প অবস্টেকল, আমাদের লাইট, এটা কিন্তু আমাদের লাইট, সেটা যাচ্ছিল, সে একটা শার্প অবস্টেকল হচ্ছে গিয়ে সম্মুখীন হওয়ার কারণে সে কি করলো, তার হচ্ছে গিয়ে লাইটটা, এই যে তার মুভমেন্টটা হচ্ছে একটু বাঁকা হয়ে গেল, এবং বাঁকা হওয়ার কারণে এই যে হচ্ছে গিয়ে একটা জ্যামিতিক একটা শেডো তৈরি হলো। এই শেডোটাই হচ্ছে গিয়ে আমাদের, বা এই শেডো তৈরির প্রসেসটাই হচ্ছে গিয়ে ডিফ্রাকশন। আর এখানে হচ্ছে গিয়ে একটা জিনিস দেওয়া আছে, এই যে স্ক্রিন, মানে এখানে গিয়ে আসলে হচ্ছে গিয়ে শেডোটা তৈরি হবে, যে কোনো একটা জায়গায় তৈরি হবে আর কি। তো এই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আসলে ডিফ্রাকশনকে হচ্ছে কি আমরা দুই ভাগে ভাগ করি। একটা হবে ফ্রনহপার ডিফ্রাকশন, একটা হবে হচ্ছে গিয়ে ফ্রেনেল ডিফ্রাকশন, এই যে দুইটা দেয়া আছে। তো ফ্রনহপার আর ফ্রেনেল এই দুইটার মধ্যে পার্থক্য কি? তো ডিফ্রাকশন যখন হবে, তখন অবভিয়াসলি আমাদের একটা লাইট সোর্স লাগবে, এই যে আমাদের লাইট সোর্স ধরলাম আর এই ধরলাম আমাদের স্ক্রিন। তো এই লাইট সোর্স আর এই স্ক্রিনের ডিস্টেন্স যদি ইনফাইনাইট হয়, মানে অসীম পর্যন্ত ডিস্টেন্স হয়, তখন আমরা বলতে পারবো আমাদের ডিফ্রাকশন হবে হচ্ছে কি ফ্রনহপার। আর যখন এদের ডিস্টেন্সটা ফাইনাইট হবে, মানে আমরা জানতে পারবো কত ডিস্টেন্স বা আমরা ক্যালকুলেট করতে পারবো এই দুইটার ডিস্টেন্স, তখন সেটা হবে হচ্ছে গিয়ে ফ্রেনেল ডিফ্রাকশন। আর ফ্রনহপার ডিফ্রাকশন হচ্ছে গিয়ে আমাদের যে ম্যাক্সিমাম মিনিমা, যেহেতু অনেক বেশি ডিস্টেন্স, ওগুলো হচ্ছে গিয়ে ওয়েল ডিফাইন করা থাকে, বা চাইলেই হচ্ছে গিয়ে আমরা সহজে বের করতে পারি কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমা। কিন্তু ফ্রেনেলে যেহেতু খুব কম ডিস্টেন্স, বা ধরুন হচ্ছে গিয়ে একটা মিনিমাম ডিস্টেন্স থাকে, যার কারণে ম্যাক্সিমা বা মিনিমা ওগুলো হচ্ছে গিয়ে ওয়েল ডিফাইন না, মানে অনেক সময় বলা যায় যে হচ্ছে গিয়ে এখানে ওভারল্যাপ হয়ে যায়, একটা একটা পুরো হচ্ছে গিয়ে ওভারল্যাপ হয়ে যায় আর কি। তো এই দুইটা কি বোঝা গেছে ডিফারেন্স, ফ্রনহপার আর ফ্রেনেল ডিফ্রাকশন? জি ম্যাম। ওকে, এটা কিন্তু এক্সাম অনেক সময় আসে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ফ্রনহপার এন্ড ফ্রেনেল ডিফ্রাকশন, অথবা আলাদা আলাদা ভাবে এই দুটো ডেফিনেশন আসতে পারে, ডিফাইন ফ্রনহপার ডিফ্রাকশন, অথবা আসতে পারে ডিফাইন ফ্রেনেল ডিফ্রাকশন, অথবা এক্সামে এরকমও আসতে পারে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন ডিফ্রাকশন এন্ড ইন্টারফারেন্স। তো এরকম অনেক টাইপেরই কোয়েশ্চেন কিন্তু এক্সামে আসতে পারে, যার জন্য ওগুলোর ডেফিনেশন পড়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর কি।
ওকে। আর আরেকটা টপিক আছে এখানে দেয়া, যেটা নাম হবে হচ্ছে গিয়ে ডিফ্রাকশন গ্রেটিং। এখন ডিফ্রাকশন গ্রেটিং জিনিসটা আসলে কি? তো ডিফ্রাকশন যখন হচ্ছে গিয়ে আমরা করব, আমাদের হচ্ছে কি যে লাইট সোর্সটা আমরা নিব, ওই লাইট সোর্সটা যদি হচ্ছে গিয়ে আহ যেটাকে আমরা বলি আসলে লাইট সোর্সটাকে যদি আমরা হচ্ছে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলা ভাগে ভাগ করতে পারি, তাহলে যে কোনো একটা ভাগ, ওই ক্ষুদ্র ভাগের যে কোনো একটা ভাগকে আমরা বলতে পারবো হচ্ছে কি ডিফ্রাকশন গেটিং। কারণ ওই স্মল একটা ভাগই বা স্মল একটা পোর্শন দিয়েও চাইলে হচ্ছে কি আমরা এখানে ডিফ্রাকশন তৈরি করতে পারবো আর কি। তো ডিফ্রাকশন আর ডিফ্রাকশন গ্রেটিং এর মধ্যে একটাই পার্থক্য। ডিফ্রাকশন হচ্ছে কি লাইট সোর্স পুরোটাই হচ্ছে কি আমরা কাজে লাগাই, আর ডিফ্রাকশন গ্রেটিং এ হচ্ছে কি আমরা একটা ডিভাইস তৈরি করে ফেলি। এই যে একটা ইউজফুল ডিভাইস বলছিলাম, একটা ডিভাইস তৈরি করে ফেলি ওই লাইট সোর্স গুলাকে হচ্ছে কি অনেক স্মল ভাগে হচ্ছে কি ভাগ করে, মানে মডিফাই করে ফেলি হচ্ছে কি আমরা আমাদের লাইট সোর্সটাকে। এবং করার পরে হচ্ছে কি আমরা এখানে ডিফ্রাকশন আসলে আমরা হচ্ছে কি তৈরি করতে পারি, বা ডিফ্রাকশন হচ্ছে গিয়ে লাইট এখানে করতে পারে আর কি। এই দুইটা পার্থক্য। আর আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে গিয়ে এই ডিফ্রাকশন গ্রেটিং এরই কিন্তু ম্যাথ করব। এই যে একটা ইকুয়েশন দেয়া আছে। তো এখন টাইম অলরেডি চলে যাচ্ছে বলা যায়, আর 2-1 মিনিট বাকি আছে, তো আমি আর ম্যাথ শুরু করব না, পরবর্তী ক্লাসে হচ্ছে শুরু করে দিব। তো হচ্ছে কি এই পর্যন্ত কারো কোনো কনফিউশন কি আছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন এগুলা নিয়ে? ওকে, ম্যাম, তাইলে হচ্ছে কি ম্যাম আমি ওই যে হ্যাঁ, বলেন। ফাইনালে কি বলে ম্যাথমেটিক্স কি 50% থাকবে নাকি না থিওরি কোনটা বেশি থাকতে পারে? ওইটা আসলে এখনই বলা যাচ্ছে না, কারণ ফাইনাল কোয়েশ্চেন তো আমরা এখনো করি নাই। তো বলা যাচ্ছে না যে কতটুকু থাকবে। আর এটা আসলে শিওর করে বলাও যায় না, কারণ টিচার তো হচ্ছে কি 2জন কোয়েশ্চেন দেন, তো ওইখান থেকে যে কোনো একটা আসলে হচ্ছে সিলেক্ট করা হয়। তো বলা যাচ্ছে না, তাও মোটামুটি যেটা যেহেতু হচ্ছে কি এখানে থিওরিও প্রচুর আছে আবার ম্যাথও প্রচুর আছে, দুইটা মিলে 50-50 থাকার সম্ভাবনাই বেশি। অথবা জাস্ট একটু স্লাইটলি চেঞ্জ হতে পারে, থিওরি হয়তো বা আসতে পারে 40 আর ম্যাথ আসতে পারে 60। তবে আমাদের এই টপিক গুলাতে আসলে তো ম্যাথ খুবই কম, বাকিগুলা যেগুলো আছে, তো আমরা ধরে নিই আপাতত যে 50-50 আসবে থিওরি আর ম্যাথ আর কি। বা চেঞ্জ হলে জি জি। স্লাইটলি জাস্ট 10% চেঞ্জ হতে পারে আর কি, এরকম। তবে খুব একটা যে থিওরি আসবেই না আর ম্যাথই শুধু আসবে এরকম হবে না কিন্তু, দুটো মিলাই কিন্তু কোয়েশ্চেন হবে। আর ফাইনাল কিন্তু হচ্ছে 40 মার্কসের, তো আরেক সেট কোয়েশ্চেন কিন্তু মিডের থেকে বেশি হবে। ও জি জি জি। তো থিওরি ম্যাথ দুইটাই কিন্তু ইনক্লুড হতে পারে ওইটাতে আর কি। জি ম্যাম জি। ওকে, আর কারো কোনো কোনো কোয়েশ্চেন? জি না। ওকে, তাহলে হচ্ছে গিয়ে আমি ক্লাস এখানে শেষ করে দেই। আর পরবর্তী ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের 7টা 50-এ। তো টাইম নিয়ে কি কোনো সমস্যা? 7টা 50 হলে তো হবে। জি ম্যাম। জি ম্যাম জি, হবে জি। ওকে, তো 7টা 50-এ হচ্ছে ক্লাস শুরু হবে। আর ওইটাতে হচ্ছে কি আমরা এই যে ম্যাথ যেগুলো দেয়া আছে এখানে, ওই ম্যাথ প্রবলেম গুলা করবো। আর এরপর হচ্ছে গিয়ে আমরা আরেকটা টপিক শুরু করব, যেটার নাম হবে হচ্ছে গিয়ে থিন ফিল্ম। তো ওইটার পিডিএফ হচ্ছে গিয়ে একটু পরে আমি গ্রুপে দিয়ে দিব, যেগুলো থেকে হচ্ছে কি আমরা থিওরি ম্যাথ পড়বো। তো কারো কোনো কনফিউশন থাকলে, এই যে এতক্ষণ আমরা যা পড়লাম, কারো কোনো কনফিউশন থাকলে হচ্ছে গিয়ে ওই ক্লাসের শুরুতে আমাকে বলবেন, ওইটা হচ্ছে গিয়ে আমরা আগে রিজলভ করবো, দেন হচ্ছে গিয়ে আমরা নেক্সট টপিকে যাব। আর ক্লাসের আগে হচ্ছে গিয়ে আমি লিংক আর ওই পিডিএফ দিয়ে দিব আর কি। তো ক্লাস হচ্ছে গিয়ে আমি এখানে শেষ করলাম। আর আপনারা হচ্ছে গিয়ে পরবর্তী ক্লাসে চলে আসবেন 7টা 50-এ।